হ্যালো বাচ্চারা, পরিবেশ রসায়নের যেই টপিকটা সব থেকে বেশি বাচ্চাদের মনে বিলকি জিলকি ঘটায় সেটা হচ্ছে অ্যামাগার গ্রাফ। তো আজকে পরিবেশ রসায়নের পর্ব 6-এ আমরা পড়ব বাস্তব গ্যাস নিয়ে, এবং এই বাস্তব গ্যাসে ভ্যান ডার ওয়ালস সমীকরণ, সংকোচনশীলতা গুণাঙ্ক এবং এর পাশাপাশি আমরা অ্যামাগার গ্রাফ নিয়ে A to Z পড়াশোনা করবো ইনশাআল্লাহ। তো চলো শুরু করি। শুরুতে আসি ভ্যান ডার ওয়ালস সমীকরণ। ভ্যান ডার ওয়ালস সমীকরণ শুরুতে পড়ার অর্থ হচ্ছে এই সমীকরণ দিয়ে আমরা অ্যামাগার গ্রাফকে গাণিতিকভাবে প্রমাণ করব। তো এই জন্য এই টপিকটা এবং সংকোচনশীলতা গুণাঙ্ক আমরা আগে শিখবো, অ্যামাগার গ্রাফটা আমরা পরে শিখবো, যদিও বইয়ে হয়তো অ্যামাগার গ্রাফটা আগে দেয়া আছে। ঠিক আছে, তো প্রথমে আসি যে আমাদের এই ভ্যান ডার ওয়ালস সমীকরণটা কেন আসছে। কারণ কি? কারণ আমরা এতদিন পড়াশোনা করছি আদর্শ গ্যাস নিয়ে, কিন্তু আজকে যখন আমরা বাস্তব গ্যাস নিয়ে পড়াশোনা স্টার্ট করবো, আমরা জানি কি বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের যে সূত্র আছে সেই সূত্র মানে না। তার মানে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো না, ডিফারেন্ট। এখন কথা হচ্ছে যে এই বাস্তব গ্যাস আদর্শর মতো না কেন, আদর্শ আচরণ করে না কেন, সূত্রগুলা মানে না কেন, এই আদর্শ আচরণ থেকে তাদের বিচ্যুতির কারণটা কি, এই জিনিসটা আজকে আমরা প্রথমে পড়াশোনা করব। তো এইখানে যে জিনিসটা দেখা গেল যে বাস্তব গ্যাস সমূহের আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির যে বেসিক কারণ, সেখানে দুইটা কারণ, দুইটা ত্রুটি পাওয়া গেল। দুইটা ত্রুটি কি কি? এক নম্বর ত্রুটি হচ্ছে চাপ ত্রুটি। চাপ ত্রুটি। তো এই চাপ ত্রুটি জিনিসটা কি ভাইয়া? চাপ ত্রুটি জিনিসটা হচ্ছে যে আমাদের যে গ্যাসের যে চাপ দেওয়া হয়, যেটা ধরা হয়, গ্যাসের চাপ কি ধরা হয়? পি ধরা হয়, তাই না? কোন সূত্রে? এই যে পিভি ইকুয়াল টু এন আর পি, এই যে সূত্রটা, এই সূত্রে গ্যাসের চাপ কি? পি, তাই না? গ্যাসের চাপ হচ্ছে পি। তো এই গ্যাসের চাপ যখন পি ধরা হয়, তখন ধরে নেওয়া হয় যে গ্যাসগুলার নিজস্ব, যে গ্যাসের অণুগুলার নিজস্ব কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নাই, এটা ধরে নেওয়া হয়। ঠিক আছে, কি ধরে নেওয়া হয়? যে গ্যাস অণুগুলার নিজস্ব কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নাই, অর্থাৎ একটা অণুর প্রতি আরেকটা অণুর কোনো টান নাই, কোনো ভালোবাসা নাই, কোনো প্রেম নাই। তো সেই দৃষ্টিকোণ থেকে গ্যাসের চাপ মানে কি ধরা হয়? যে গ্যাসের চাপ হচ্ছে গ্যাস অণু, পরমাণু, আয়ন, হোয়াটএভার ইট ইজ, আমরা যেটাই বলি। তো গ্যাস অণুগুলা পাত্রের দেয়ালে যেই প্রেসার ক্রিয়েট করে, যেই চাপ দেয়, পাত্রের দেয়ালে যে চাপ সৃষ্টি করে, সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে ওই আমার গ্যাসের চাপ। কিন্তু আমরা কি জানি? আমরা জানি হচ্ছে উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায়। কোনটা? উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায় গ্যাস কি হইতে পারে? লিকুইড হইতে পারে, সলিড হইতে পারে। তো লিকুইড এবং সলিডের একটা নির্দিষ্ট আয়তন আছে, আর নির্দিষ্ট আয়তন আছে মানে কি? কাছাকাছি আসতেছে। কাছাকাছি থাকা মানে কি? তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে। তাহলে আমরা যেই পিটা ধরে নিই এখানে, এই যে পিটা, এই পিটা কখন? যখন কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নাই, যেটাকে আমরা আদর্শ ধরে নিই। ঠিক আছে, কিন্তু একটা গ্যাস অণু সে যখন পাত্রের দেয়ালে ধাক্কা দিতে যায়, তখন সেই যে ধাক্কাটা দেয় সেটাকে আমরা ধরে নিই কি? পি। কারণ কি? কারণ আমরা ধরে নেই এর কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নাই এবং পিছন থেকে একে কেউ টান দিতেছে না, টেনে ধরে রাখতেছে না। বাট বাস্তব গ্যাসের ক্ষেত্রে, রিয়েল গ্যাসের ক্ষেত্রে কাহিনীটা কি? রিয়েল গ্যাসের ক্ষেত্রে কাহিনীটা হচ্ছে যে একটা গ্যাস অণু যখন পাত্রের দেয়ালে প্রেসার দিতে যায়, চাপ দিতে যায়, তখন পিছন থেকে আরেকটা গ্যাসের অণু তাকে টেনে ধরে রাখে। কারণ কি? কারণ তাদের মধ্যে একটা আন্তঃআণবিক আকর্ষণ বল আছে, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স এক্সিস্ট করে। ঠিক আছে, তো এই ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স বা আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে গ্যাস অণুটা যেই পরিমাণ চাপ দেয়ালে দিতে পারতো, সে কি এটা দিতে পারে? দিতে পারে না। তাহলে আমরা যেই চাপটা পি ধরে নিই আদর্শ চাপ, এই পিটা কি অ্যাকচুয়াল পি? না, এটা অ্যাকচুয়াল পি না। কারণ গ্যাস অণু যেই চাপটা দিতে পারতো, পেছন থেকে ওই যে আরেকজন, তার একটা বন্ধু বা আদার্স যারা আছে, ওই অণুগুলোর সাথে তার যে আন্তঃআণবিক আকর্ষণ বল, সেই বলে তাকে টেনে ধরে রাখতেছে। কি করতেছে? টেনে ধরে রাখতেছে। তো তাহলে গ্যাস অণুগুলা অ্যাকচুয়ালি কতটা প্রেসার দিতে পারতো? যেটা সে দেয়, এই যে পি, আর হচ্ছে যেই বলে তাকে টেনে ধরে রাখে, তাহলে অ্যাকচুয়াল চাপ কত হবে? অ্যাকচুয়াল চাপ হচ্ছে যেটা দেয়ালে দিতেছে প্লাস যেটা দিতে পারতো, ওই যে যেই বলে তাকে টেনে পিছন থেকে টেনে ধরে রাখতেছে সেটা। তাহলে ধর একটা গ্যাস অণু, সে মনে কর ধর সে 1 ATM চাপ দিতেছে, হ্যাঁ, দেয়ালে 1 ATM, 1 অ্যাটমসফিয়ার চাপ দিতেছে, আর পিছন থেকে তার বন্ধু তাকে 0.5 অ্যাটমসফিয়ার চাপে টেনে রাখতেছে। সাপোজ 0.5 অ্যাটমসফিয়ার চাপে টেনে ধরে রাখতেছে। তাহলে তাকে যদি টেনে ধরে না রাখতো, সে কতটুকু চাপ দিতে পারতো?
1 আর হচ্ছে 0.5, 1.5 মানে 1.5 অ্যাটমসফিয়ার দিতে পারতো, 1.5 অ্যাটমসফিয়ার চাপ দিতে পারতো, তাই না? তাহলে ওই গ্যাস অণুটার অ্যাকচুয়ালি চাপ দেওয়ার ক্ষমতা কতটুকু? চাপ দেওয়ার ক্ষমতা হচ্ছে 1.5 ATM, কিন্তু আমরা এখানে লিখি কত? যেটা দেয়ালে দিতে পারো 1 ATM। বুঝতে পারছি? তো এইখানে বাস্তব গ্যাসের সাথে আদর্শ গ্যাসের একটা পার্থক্য আছে, একটা ত্রুটি আছে। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি করতে হবে? বাস্তব গ্যাসের ক্ষেত্রে যেই চাপটা আছে সেইটা প্লাস, যেই চাপটা আছে সেইটা প্লাস কি করতে হবে? প্লাস ওই যে যেই চাপটা সে দিতে পারতো ওইটাই, দুইটা যোগ করতে হবে। ঠিক আছে, দুইটা যোগ করতে হবে। তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই চাপের পরিমাণটা তাহলে কি? বাস্তব গ্যাসের ক্ষেত্রে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে চাপের পরিমাণটা কি? যে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। এখানে এই যে এ, ছোট হাতের এ, ছোট হাতের এটা কি? ছোট হাতের এ হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স বা আন্তঃআণবিক আকর্ষণ বল। কি এটা? ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স বা আন্তঃআণবিক আকর্ষণ বল। তাহলে এই বলে মূলত এই যে বলটা, এইটা হচ্ছে আমার বাস্তব গ্যাসের চাপের মান, বাস্তব গ্যাসের চাপ। আর এই যে পি, এটা কোথাকার? এটা হচ্ছে আদর্শ গ্যাসের চাপ। তো এইখানে হচ্ছে আমাদের একটা ত্রুটি, একটা পার্থক্য আমরা দেখতে পেলাম। এটা কি? এটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য, আদর্শ। ঠিক আছে, তো এই একটা ত্রুটি। এরপর আমরা চলে যাই দ্বিতীয় ত্রুটিতে। দ্বিতীয় ত্রুটিটা কি? দ্বিতীয় ত্রুটি হচ্ছে আয়তন ত্রুটি। আয়তন ত্রুটি, আয়তন ত্রুটি। তো ভাইয়া আয়তন ত্রুটিটা কি আমরা একটু দেখি। আমাদের বাস্তব আদর্শ গ্যাসের আয়তনটা কি বলছে? আদর্শ গ্যাসে বলছে যে পিভি ইকুয়াল টু এনআরটি এর এই যে ভি, আদর্শ গ্যাসের এই ভিটা হচ্ছে কি আমার আয়তন, তাই না? আদর্শ গ্যাসের আয়তন কোনটা? আদর্শ গ্যাসের আয়তন হচ্ছে ভি। এখন আদর্শ গ্যাসের আয়তন কি চিন্তা করে ধরছে? ধরছে যে পাত্রের যে আয়তন সেটাই ধরে নিছে কি গ্যাসের আয়তন। কিন্তু কিন্তু গ্যাসের যে নিজস্ব একটা আয়তন আছে এটাকে তারা প্রায়োরিটি দেয় নাই, বলছে না গ্যাসের কোনো নিজস্ব কোনো আয়তন নাই। কিন্তু আমরা জানি ওই যে আবার সেম কথা, উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায় গ্যাস কি হইতে পারে? গ্যাস সলিড বা লিকুইড হতে পারে। তো আমরা জানি সলিড বা লিকুইডের কি আছে? একটা নির্দিষ্ট আয়তন আছে। তাহলে গ্যাসের যে আয়তনটা এটাকে আমরা নেগলেক্ট করতে পারি না, এটাকে আমরা চাইলেই অবহেলা করতে পারি না। তো সেক্ষেত্রে বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের যে গ্যাসের যে আয়তনটা তারা ধরে নিছে আদর্শ অবস্থায়, সেখান থেকে গ্যাসের ব্যক্তিগত যে আয়তন সেটা বাদ দিতে হবে, যেটাকে তারা অ্যাকচুয়ালি জিরো ধরে নিছিল বা নেগলিজিবল ধরে নিছিল। ক্লিয়ার? তাহলে বাস্তব আদর্শ গ্যাসের যে ভি, এই ভি থেকে কি করতে হবে? গ্যাসের নিজস্ব আয়তনটা বাদ দিলে আমরা পাবো কি? বাস্তব গ্যাসের ভি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে হবে কি? এক্ষেত্রে আমার ভি হবে, এক্ষেত্রে বাস্তব গ্যাসের জন্য ভি কি হবে? বাস্তব গ্যাসের জন্য আমার ভি হবে ভি মাইনাস এন বি। এটা এখানে এন বি কেন? এন হচ্ছে মোল নাম্বার, কত মোল গ্যাসের জন্য আমরা হিসাব করতেছি। আর এই যে ছোট হাতের বি, এই ছোট হাতের বি হচ্ছে মোলার আয়তন, ওই যে গ্যাস, গ্যাসের নিজস্ব মোলার আয়তন। ঠিক আছে, তাহলে এই যে দুইটা ত্রুটি, এই দুইটা ত্রুটি সংশোধন করার পরে যেই নতুন সমীকরণটা আসে সেটা হচ্ছে বাস্তব গ্যাসের সমীকরণ। আর এই গ্যাসের সমীকরণটা দিছে কে? দিছে আমাদের ভ্যান ডার ওয়ালস আঙ্কেল। তাহলে এই ভ্যান ডার ওয়ালস আঙ্কেল কি বলছে? যে পিভি ইকুয়াল টু এনআরটি সম্পর্কে তোমরা যেই এটা দিছো, সমীকরণটা দিছো, সেটা তোমাদের সেই স্বপ্নের গ্যাস যেটা বাস্তবে এক্সিস্ট করে না, তোমাদের সেই স্বপ্নের গ্যাস সেটা কি? আদর্শ গ্যাস। কিন্তু বাস্তব গ্যাস এটা গুনে না, বাস্তব গ্যাস এটা মানে না। বাস্তব গ্যাসের জন্য কোনটা? বাস্তব গ্যাসের জন্য আমি ভ্যান ডার ওয়ালস যেটা দিব সেটা। তো ভ্যান ডার ওয়ালস আঙ্কেল কোনটা দিছে বাস্তব গ্যাসের জন্য? বাস্তব গ্যাসের সমীকরণ, সমীকরণ কোনটা? এই যে যেটা আমরা এখানে সমাধান করলাম সেটা কি? সেটা হচ্ছে পি, পিভি ইকুয়াল টু এনআরটির জায়গায় আমরা কি লিখবো? পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, ভি মাইনাস এন ভি ইকুয়াল টু এন আর টি। এই যে এটা। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল কি? এটা হয়ে গেল আমার বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এটা কার সমীকরণ? এটা হচ্ছে বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এইখানে দুই ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস এর সমীকরণটি প্রতিষ্ঠা করো, এটা আসতে পারে। আবার আসতে পারে কি? আবার আসতে পারে যে
আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ সব থেকে বেশি আসে এটা, যে আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ। তো কারণ কি আমরা এই দুইটা পয়েন্টে ব্যাখ্যা করব। একটা হচ্ছে চাপ ত্রুটি, যে এখানে যেটা পি বলছে এটা মানি না, এখানে চাপ হবে এইটা, কারণ আমরা অলরেডি ব্যাখ্যা করেছি। আয়তন ত্রুটি, আয়তন ত্রুটিও মানি না, আয়তন ত্রুটি হবে এইটা, এটাও আমরা ব্যাখ্যা করছি। তারপর এই দুইটাকে আমরা এই সমীকরণে বসায় দিব, পিভি ইকুয়াল টু এনআরটি তে পি এর মান ভি এর মান বসায় দিলে আমরা নতুন যে সমীকরণ পাবো সেটাই হচ্ছে আমার বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ। ঠিক আছে, সো ফুলি আমরা বুঝতে পারছি। এবার আমরা দেখি যে ভ্যান ডার ওয়ালস থেকে আর কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। ওকে, প্রথমে এই যে জিনিসটা আসতে পারে যে ভ্যান ডার ওয়ালস সমীকরণটা কি। তো ভ্যান ডার ওয়ালস সমীকরণ কি এটা অলরেডি আমরা দেখে আসছি, তাই না? এরপর বলছে ভ্যান ডার ওয়ালস সমীকরণে এ আর বি কি। ভ্যান ডার ওয়ালস সমীকরণে এ কি বি কি, তো আমরা একটু দেখি। আমরা জেনে আসছি না মোটামুটি এ কি। এখানে এটা হচ্ছে আণবিক আকর্ষণ বল, ধ্রুবকও বলতে পারো। ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স কনস্ট্যান্ট বা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, আন্তঃআণবিক আকর্ষণ বল বললেও সমস্যা নাই, খুব একটা অন্যায়ের কিছু নাই। আচ্ছা, এরপরে কি লিখতে পারি আমরা? বি। বি হচ্ছে কি? বি হচ্ছে গ্যাসের মোলার আয়তন। গ্যাসের মোলার আয়তন এইটা, ঠিক আছে। এখন আরো একটা কোশ্চেন আসে খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, যে এ এবং বি এর একক কি। কি জানতে চাইতে পারে? এ এবং বি এর একক কি। তো একক আমরা সমীকরণ থেকে হোপফুলি বের করতে পারবো। সেটা কিভাবে? এই যে খেয়াল করে দেখ বাচ্চারা, এইখানে এই যে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এই যে টার্মটা, এই টার্মটা এখানে কি হিসাবে ব্যবহৃত হয়েছে? এটা কিসের সাথে যোগ হয়েছে? পি এর সাথে যোগ হয়েছে, চাপের সাথে যোগ হয়েছে, তাই না? তো কোনো কিছুর সাথে কোনো কিছু যোগ বা বিয়োগ কখন হয়? যখন জিনিসটা সিমিলার হয়। তুই 10টা গরু থেকে 5টা ছাগল বিয়োগ দিতে পারবি? পারবি না। তোকে যদি বলা হয় 10টা গরু থেকে 5টা ছাগল বিয়োগ দেওয়া হলো, এখানে আরো কয়টি গরু বাকি আছে, এই ম্যাথ হয়? এটা ইললজিক্যাল, তাই না? তো এইখানে যদি বিয়োগ দিতে হয় বা যোগ করতে হয় সিমিলার, যদি বলে 10টা ছাগলের সাথে 5টা পাখি যোগ করলাম, কয়টা হইলো? কয়টা ছাগল হইলো? হইলো কি এটা জিনিসটা? না। তাহলে এইখানে আমাদের এই যে পি এর সাথে, চাপের সাথে যেহেতু কিছু একটা আমরা যোগ করছি, তাহলে সেই জিনিসটা কি হবে? জিনিসটা চাপ হবে, তাই না? সেই জিনিসটা কি হবে? জিনিসটা চাপই হবে আলটিমেটলি। তাহলে এইখানে এই যে টার্মটা, এই টার্মটা মূলত কি? এই টার্মটা কি হিসাবে ব্যবহৃত হচ্ছে এখানে? এই যে টার্মটা, এই টার্মটা চাপ হিসাবে ব্যবহৃত হচ্ছে, তাই না? চাপ। তাহলে এই যে টার্মটা, এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? চাপ লিখতে পারবো। সিমিলারলি যে ভি মাইনাস এনবি, এই যে এনবিটা, এই এনবি এইটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে? আয়তন থেকে বিয়োগ হয়েছে, তার মানে এটা কি? আয়তন হিসাবে ব্যবহৃত হয়েছে। তো এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? আয়তন লিখতে পারবো। তো এই সমীকরণটা ব্যবহার করে আমরা ইজিলি এককগুলো বের করতে পারি। প্রথমটা আমরা একটু খেয়াল করি। ধর এই যে এটা আমরা কি বলছি? এই এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু হচ্ছে আয়তন, সরি এটা ইকুয়াল টু হচ্ছে চাপ, দুঃখিত। এটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু হচ্ছে চাপ। চাপ। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে এ এর মান বের করবো আমরা, তাই না? তাহলে এটাকে যদি রেখে দেই, এ ইকুয়াল টু চাপ ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। তাহলে চাপের একক কি? চাপের একক হচ্ছে এটিএম ইন্টু ভি এর একক কি? লিটার, তাহলে লিটার স্কোয়ার। এন এর একক কি? মোল, তাহলে মোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটিএম লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার। এই যে মানটা আমরা পেলাম, এটাই হচ্ছে আমার এর একক। এটা কিসের একক? এটা হচ্ছে এর একক। এরপর আমরা কি বের করব? এরপর আমরা বের করব হচ্ছে বি এর একক, বি। তো বি এর এককে আমরা মাত্র দেখে আসলাম যে এন বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? লিখতে পারবো হচ্ছে আয়তন, আয়তন। তাহলে এখান থেকে যদি আমরা বিটা রেখে দেই, বি ইকুয়াল টু আয়তন বাই এন, ঠিক আছে? তো এইখানে ভাইয়া আয়তনের একক কি? আয়তনের একক হচ্ছে লিটার। এন এর একক কি? এন এর একক হচ্ছে মোল। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? এটাকে লিখতে পারবো লিটার পার মোল, লিটার পার মোল। এটা হচ্ছে আমার কিসের একক? এটা হচ্ছে আমার বি এর একক, ঠিক আছে? তাহলে ভ্যান ডার ওয়ালস সমীকরণটা, যে সমীকরণটা আছে এখান থেকে, যে ভ্যান ডার ওয়ালস সমীকরণ কি, এ বি কি,
এ বি এর একক কি, এই জিনিসগুলো আমরা জানলাম। এখন দেখি এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে। ওকে, এরপরে ছোট ছোট দুটা জিনিস, সেটা হচ্ছে এই যে বলছে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের জন্য 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটি লিখো। 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটি লিখো। এখন ভাইয়া 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, এই 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে কত? মানে হচ্ছে 1 মোল কার্বন ডাই অক্সাইড। তার মানে কি? তার মানে আমার n ইকুয়াল টু কত? 1। এই যে মানটা, এই মানটা আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণে বসায় দিব, আর কিচ্ছু না। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা এইটাই, আর কিছুই না। জাস্ট 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে n ইকুয়াল টু 1, এই মানটা আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণে বসায় দিব। তো যদি বসায় দিই তাহলে সমীকরণটা কেমন আসতেছে? সমীকরণটা আসতেছে p প্লাস n স্কয়ার a বাই v স্কয়ার। n এর মান কত? 1। তাহলে a বাই v স্কয়ার, তারপরে কি? তারপর হচ্ছে v মাইনাস এন ভি, তাই না? তার মানে v মাইনাস এন ভি, এন তো নাই, তার মানে b, এটা ইকুয়াল টু এন আর টি। এন এর মান কত? 1। তাহলে শুধু আর টি, শুধু আর টি, এটা ঠিক আছে। এইটা তো হয়ে গেল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আসি পরেরটা, এটা কিন্তু শেষ, এখানে শেষ, সিম্পল। পরেরটা বলছে 27 গ্রাম H2O পানির জন্য বা ভেপারের জন্য, বাষ্পের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটি লিখো। তো ভাইয়া 1 মোল পানি কত? 18 গ্রাম। 18 গ্রাম H2O, এটা মানে কত? এটা মানে হচ্ছে 1 মোল H2O। তাহলে 27 গ্রাম H2O মানে কত? মানে হচ্ছে 27 ডিভাইডেড বাই 18, তাই না? তাহলে কত হয়? এখান থেকে হয় 3/2 মোল। তাহলে এই জায়গায় আমরা n এর মান কত বসাবো রে ভাই? এইখানে আমরা n ইকুয়াল টু বসাবো হচ্ছে 3/2 মোল বা 1.5 মোল। এই n এর মানটা যদি এখন আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণে বসায় দেই, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার হোম কাজ বা বাড়ির ওয়ার্ক, এটা তোমরা করবা। এইটুকু ক্যালকুলেশন তোরা করতে পারবি, এই বিশ্বাসটা তোদের উপর আমার আছে। তাহলে এটা হচ্ছে তোর বাড়ির ওয়ার্ক বা হোম কাজ। ওকে, তাহলে এই গেল আমার ভ্যান ডার ওয়ালস সমীকরণ থেকে আমার এই ছোট ছোট যে এমসিকিউ টাইপের ম্যাথ আসতে পারে সেইটা। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, এই যে সমীকরণটা, এটা চাইলে এখানে একটু দেখা দেওয়া যাইতে পারে যে 1 মোল গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালসের সমীকরণটা কিরকম হয়। তাহলে আর ওইটা রিপিট করা লাগতেছে না। p প্লাস n স্কয়ার a, তার মানে a বাই v স্কয়ার v মাইনাস b ইকুয়াল টু আর টি। এটা কখন? যখন আমার n ইকুয়াল টু 1 হলে, এই যে এটা, অর্থাৎ n ইকুয়াল টু 1 হলে আমার সমীকরণটা কেমন হবে? এই যে এইরকম হবে, ঠিক আছে, এরকম। ওকে, তাহলে আমরা যাই পরবর্তী পার্টে। আচ্ছা, তাহলে ভ্যান ডার ওয়ালস থেকে এবার লাস্ট ভ্যান ডার ওয়ালস থেকে আসা একটা বোর্ড কোশ্চেন আমরা সলভ করব, ঠিক আছে? একটা বোর্ডে ভ্যান ডার ওয়ালস থেকে কি ধরনের কোশ্চেন আসছে এটা একটু আইডিয়া নিয়ে নিব, তাহলে ভ্যান ডার ওয়ালস এর A to Z মোটামুটি আমাদের পড়া হবে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখ কি বলছে। উদ্দীপকের একটা ম্যাথ দিছে, হ্যাঁ, ম্যাথ দিয়ে বলছে উদ্দীপকের 1 মোল অর্থাৎ n এর মান 1, 1 মোল n গ্যাসটির, এই যে গ্যাসটা নিয়ে কথা বলতেছে, গ্যাসটার নাম হচ্ছে n গ্যাস। এই n গ্যাসটির চাপ আদর্শ না বাস্তব, কোন অবস্থায় বেশি হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ এই যে গ্যাসের যে ডেটা দেওয়া আছে, এই ডেটা থেকে গ্যাসের আমরা দুইটা চাপ বের করব। কোনটা? একটা হচ্ছে আদর্শ অবস্থায়, আর একটা হচ্ছে বাস্তব অবস্থায়। বের করে আমরা দেখব কোন অবস্থায় এর চাপটা বেশি হয়, আদর্শ অবস্থায় নাকি বাস্তব অবস্থায়। তো খুবই সিম্পল, প্রথমে আদর্শ অবস্থা আমরা বের করি। আদর্শ অবস্থায় প্রথমে আমরা বের করি, কিভাবে বের করব? আদর্শ সূত্র আমরা জানি, PV ইকুয়াল টু nRT, এটা, তাই না? এখন আমরা মান বসাই দিই, কিসের মান বের করব? P এর মান। তাহলে P ইকুয়াল টু nRT বাই V। n কত? 1 মোল, এই যে 1 মোল।
আর কত, আর হচ্ছে 0.0821 ইন্টু টি কত ভাইয়া, টি এই যে 298 কেলভিন, 298 ডিভাইডেড বাই ভি, ভি কত দেওয়া, ভি 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 এই যে ভি 1 লিটার দেওয়া, তাহলে এই যে 1 লিটার। এখান থেকে পি এর একটা মান পাবো আমরা, তাই না? এখান থেকে পি এর একটা মান পাবো, আর এখান থেকে পি এর যে মানটা পাবো সেটা কোন অবস্থায়, সেটা হচ্ছে আদর্শ অবস্থায়। কোন অবস্থায়? আদর্শ অবস্থায়। তাহলে আমরা আদর্শ অবস্থায় পি এর মান পেয়ে গেলাম। এখন আমাদেরকে কি এইটাই বলছে? বলছে না, যে আদর্শ অবস্থায় বের কর, তুই আবার বাস্তব অবস্থায় বের কর, বের করেই মুক্তি নাই, তুই উত্তর দে কোন অবস্থায় বেশি, কোন অবস্থায় চাপের পরিমাণটা বেশি। তো এবার আমরা বাস্তব, প্রথমে তো আদর্শ বের করলাম, এবার আমরা বাস্তব অবস্থা বের করব, দেখি বাস্তব কি বলে, রিয়ালিটি কি বলে, বাস্তবতায় কি বলে দেখি। বাস্তব, তো বাস্তব অবস্থায় আমরা কার সূত্র ফলো করব? ডেফিনেটলি আমাদের ভ্যান ডার ওয়ালস আঙ্কেল যার সূত্র বলছে, যেটার কথা বলছে সেইটা। তো ভ্যান ডার ওয়ালসের সূত্র অনুসারে বাস্তব অবস্থায় খেয়াল করি আমরা, সূত্রটা কি, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। ঠিক আছে, এখন বাচ্চারা দেখ কি কি লাগবে, তোর পি বের করবি, তোর লাগবে এ লাগবে, এই যে আছে, বি লাগবে আছে, টি লাগবে, ভি লাগবে, এন লাগবে, মোটামুটি সব কিছু এই জায়গায় দেয়া আছে। জাস্ট এই ইকুয়েশনে আমরা এটা বসাবো। ঠিক আছে, ইকুয়েশনে বসায় দিয়া ক্যালকুলেটর চাপ দিলে ক্যালকুলেটর তোকে সুন্দর একটা ডেটা এখানে দিয়ে দিবে, যেই ডেটা থেকে আমরা পি এর একটা মান পাবো, এবং যেই মানটা এখানে পাবো এটা কোন মান, এটা হচ্ছে বাস্তব মান, বাস্তব। এবার এই আদর্শ মান কত আসছে এবং বাস্তব মান কত আসছে, দুইটা ভালো করে দেখে আমরা অ্যান্সার দিয়ে দিব যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, এইখানে আদর্শ বা বাস্তব যেটাই বেশি হোক না কেন বলে দিব যে এইটা বেশি ওইটা কম, শেষ। ক্লিয়ার? তাহলে দেখে মনে হইতে পারে যে অনেকগুলা ডেটা, অনেক বড় প্রশ্ন, বাট যদি আমরা ভ্যান ডার ওয়ালস সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকে তাহলে এটা খুব ইজি একটা কোশ্চেন, 4 মার্কের কোশ্চেন কিন্তু। তো 4 মার্কের কোশ্চেন হিসাবে এটা খুব বড় কোনো কোশ্চেন না। পিভি ইকুয়াল টু এনআরটি করব, এখান থেকে চাপ, তারপর ভ্যান ডার ওয়ালস সমীকরণ থেকে এখান থেকে চাপ বের করব, দুই চাপ বের করে কম্পারিজন করব, শেষ। তো হোপফুলি আমরা বুঝতে পারছি, আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণের মোটামুটি শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কিছু দেখলাম। ঠিক আছে, তো এই ছিল আমাদের ভ্যান ডার ওয়ালসের সমীকরণ। এটা এখনই শেষ না, এটা ভবিষ্যতে আরো কাজে লাগবে, কোথায় কাজে লাগবে সেটা দেখবো। তার আগে আমরা চলে যাচ্ছি পরের টপিকে। ওকে, পরের টপিক কি আমাদের? আমাদের পরের টপিক হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক। সংকোচনশীলতা গুণাঙ্ক, এটা আরেকটা নাম আছে, আরেকটা নাম কি, আরেকটা নাম হচ্ছে পেষণ গুণাঙ্ক। কোন গুণাঙ্ক? পেষণ, সংকোচনশীলতা গুণাঙ্ক বা হচ্ছে পেষণ গুণাঙ্ক। ওকে, এই জিনিসটা কি আমরা এটা একটু দেখি ভালো করে। প্রথমে আসি, একটা কথা বলে রাখি যে এই যে অ্যামাগার গ্রাফ দিয়ে কি দেখানো হয়, আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি দেখানো হয়, তাই না? এই অ্যামাগার গ্রাফেও কিন্তু মানে অ্যামাগার নিজে তার গ্রাফ থেকে ওই জেড এর মানকে বেশি প্রায়োরিটি দিত, অর্থাৎ সংকোচনশীলতা গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্ককে বেশি প্রায়োরিটি দিত এই বাস্তব গ্যাসের এই বিচ্যুতি নির্ণয়ের ক্ষেত্রে বা বিচ্যুতি ফাইন্ড আউট করার ক্ষেত্রে। ঠিক আছে, ওকে, তাহলে এই জিনিসটা কি একটু দেখি। প্রথমে আসি, আমাদের পিভি ইকুয়াল টু এনআরটি যে সমীকরণটা আছে এটা অ্যাকচুয়ালি এরকম, পিভি ইকুয়াল টু জেড ইন্টু এনআরটি, এটা পিভি ইকুয়াল টু জেড ইন্টু এনআরটি। ওকে, তো এখান থেকে আমরা জেড এর মান কি লিখতে পারি, জেড ইকুয়াল টু পিভি বাই এনআরটি, এটা লিখতে পারি, তাই না? ওকে, তো এবার খেয়াল কর, এই সমীকরণটাকে আমরা ধরলাম মনে কর 1 নং সমীকরণ। ওকে, 1 নং সমীকরণ। এবার আসি, জেড ইকুয়াল টু যদি 1 হয়, কত হয়, জেড ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এই সমীকরণটাকে আমরা এরকম লিখতে পারি, 1 ইকুয়াল টু পিভি বাই এন আর টি, এটা। ঠিক আছে, এটা। তো এইখানে কেন আমরা 1 লিখলাম, কারণ এই গ্যাসটাকে যদি আমরা আদর্শ গ্যাস ধরি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে, কার ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমার জেড ইকুয়াল টু কত, জেড ইকুয়াল টু 1।
আর আদর্শ গ্যাসের আয়তনটা আমরা ধরে নিব ভি নট। তাহলে আদর্শ গ্যাসের আয়তন কত? আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন হচ্ছে ভি নট। ঠিক আছে, তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমার জেড এর মান কত? জেড এর মান হচ্ছে 1, আর আয়তন কি? আয়তন হচ্ছে ভি নট। তাহলে এটা কি? এটা হচ্ছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? বাস্তব গ্যাসের ক্ষেত্রে। ওকে, এইবার আমরা যদি এই সমীকরণটাকে একটা দিয়ে আরেকটাকে ভাগ দিয়ে দিই, একটা দিয়ে আরেকটাকে ভাগ দিব, এখানে একটু লিখে দেই। 2, আচ্ছা 1 নং সমীকরণ ডিভাইডেড বাই 2 নং সমীকরণ। 1 নং সমীকরণকে আমরা যদি 2 নং সমীকরণ দিয়ে ভাগ দিয়ে দেই তাহলে আমরা কি পাই? তাহলে আমরা পাই হচ্ছে, এইখানে একটু দেখি কি পাওয়া যায়। পাওয়া যায় উপরে থাকতেছে জেড ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু এই পাশে পিভি বাই এনআরটি, পি ভি নট বাই এনআরটি, এনআরটি এনআরটি কাটা গেলে পিপি কাটা গেলে থাকতেছে ভি বাই ভি নট, এরকম থাকতেছে ভি বাই ভি নট। তো এখান থেকে কি থাকতেছে? এখান থেকে জেড ইকুয়াল টু ভি বাই ভি নট, এটা। তাহলে এটা আমরা কি লিখতে পারি এখন? এখান থেকে আমরা লিখতে পারি এই যে ভি, এই ভিটা কোন গ্যাসের ক্ষেত্রে ভাইয়া? এই যে ভিটা আমরা লিখছি এখানে, এই ভিটা কোন গ্যাসের ক্ষেত্রে? বাস্তব গ্যাসের না? বাস্তব গ্যাসের না, কারণ এই যে আদর্শ গ্যাসের যেটা, আদর্শ গ্যাসের Z1 আয়তন কত? ভি নট, তাই না? তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে আয়তন কি? আয়তন হচ্ছে ভি। তো জেড এর ইকুয়েশনটা আমরা এরকম লিখতে পারি, জেড ইকুয়াল টু এই ভিটা কি? বাস্তব গ্যাসের আয়তন, বাস্তব গ্যাসের আয়তন, আয়তন ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই হচ্ছে আদর্শ গ্যাসের আয়তন। আদর্শ গ্যাসের আয়তন। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের কি? আমাদের জেড এর সমীকরণ। এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের জেড এর সমীকরণ। এইবার আমরা দেখব যে এই জেড এর যে সমীকরণ, এই সমীকরণ থেকে জেড এর কি কি ধরনের মান আসতে পারে এবং ওই মানগুলা দিয়ে আমরা কি বুঝবো, ওই মানগুলার শানে নজুল কি, এগুলা কেন নাজিল হয়েছে। ঠিক আছে, ওইগুলা কেন নাজিল হয়েছে। ওকে, প্রথমেই আসি, জেড যদি গ্রেটার দেন 1 হয়, জেড এর মান কি হইতে পারে? জেড এর মান জেড ইকুয়াল টু 1 হইতে পারে, জেড গ্রেটার দেন 1 হইতে পারে, আবার জেড লেস দেন 1 হইতে পারে। কি কি হইতে পারে? জেড ইকুয়াল টু 1 হইতে পারে, জেড লেস দেন 1 হইতে পারে, জেড গ্রেটার দেন 1 হইতে পারে। তো একটা একটা করে বলি। প্রথমে আসি, জেড গ্রেটার দেন 1 যদি হয়, জেড গ্রেটার দেন 1 হলে, তো জেড গ্রেটার দেন 1 হওয়া মানে কি ভাইয়া? জেড গ্রেটার দেন 1 হওয়া মানে হচ্ছে যেই গ্যাসটা নিয়ে আমরা কথা বলতেছি ওই গ্যাসের আয়তন আদর্শ গ্যাসের আয়তন থেকে বেশি না কম? অবশ্যই বেশি, কারণ সমীকরণ কি? সমীকরণ হচ্ছে বাস্তব গ্যাসের আয়তন ডিভাইডেড বাই আদর্শ গ্যাসের আয়তন। তো জেড গ্রেটার দেন 1 কখন হবে? যখন বাস্তব গ্যাসের আয়তনটা আদর্শ গ্যাসের আয়তন থেকে বেশি হবে, বাস্তব গ্যাসের আয়তনটা আদর্শ গ্যাসের আয়তন থেকে বেশি হবে। তো জেড যখন গ্রেটার দেন 1, তাহলে আমরা শিওর যে বাস্তব যেই গ্যাসটা নিয়ে আমরা কথা বলতেছি সেই গ্যাসের আয়তনটা আদর্শ আয়তন থেকে কি বেশি। তাহলে আমরা বলতে পারি কি? আয়তন বেশি। কি বলতে পারি? আয়তন বেশি। আয়তন বেশি। ঠিক আছে, আয়তন জেড গ্রেটার দেন যদি 1 হয় তাহলে বাস্তব গ্যাসের আয়তন বেশি। ঠিক আছে, এটা আরো কিছু কথাবার্তা আমরা লিখতে পারি, সেটা হচ্ছে কম সংকোচনশীল। এই গ্যাসগুলো কি হয়? এই গ্যাসগুলো হচ্ছে কম সংকোচনশীল। কম সংকোচনশীল, অথবা কি লিখতে পারি? অথবা লিখতে পারি হচ্ছে কম পেষণযোগ্য। কম পেষণযোগ্য। ঠিক আছে, আচ্ছা এখন কম সংকোচনশীল কিভাবে আসতেছে? ভাই কোনো কিছুর আয়তন যদি অনেক বেশি হয় তাহলে এটা কি তুই একদম সংকুচিত করে এতটুকু নিয়ে আসতে পারবি না? আয়তন যত বেশি হবে সংকোচন করতে কি তত কষ্ট, তত বেশি কষ্ট হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি? কম সংকোচনশীল বা কম পেষণযোগ্য। এই ধরনের যে বিচ্যুতি, এটাকে বলা হয় ধনাত্মক বিচ্যুতি। কারণ কি? জেড গ্রেটার দেন 1, এটা কি ধনাত্মক
বিচ্যুতি। শুধু তাই না, এই গ্যাসগুলাকে তরলে রূপান্তর করা কঠিন। এই গ্যাসগুলাকে হচ্ছে তরলে রূপান্তর করা কঠিন, অর্থাৎ সহজে তরল হয় না। তাহলে কি লিখতে পারি এদেরকে? তরলে রূপান্তর করা কঠিন। তরলে রূপান্তর করা কঠিন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার জেড গ্রেটার দেন 1 এর জন্য। ঠিক আছে, জেড গ্রেটার দেন 1 এর জন্য। এবার যদি জেড লেস দেন 1 হয়, যদি জেড লেস দেন 1 হয়, তখন আমাদের চিন্তা ভাবনাগুলো কেমন হবে? তখন আমরা কি বুঝবো? যদি জেড লেস দেন 1 হয় তখন আমরা কি বুঝবো আসলে? তো তখন আমরা বুঝবো এই ঘটনার পুরো উল্টা। এখানে আয়তন কি ছিল? বেশি। তাহলে এবার আয়তন কি হবে? আয়তন কম। সিম্পল। এবার আয়তন কম হলে সংকোচনশীল কি? বেশি। বেশি সংকোচনশীল। আচ্ছা ভাইয়া, যদি বেশি সংকোচনশীল হয় তাহলে পেষণযোগ্য কি? বেশি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? বেশি পেষণযোগ্য। বেশি পেষণযোগ্য। ওকে, এরপরে এই ধরনের বিচ্যুতিগুলাকে কি বলবো? ঋণাত্মক বিচ্যুতি, কারণ জেড লেস দেন 1, তাহলে এটা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি। ঋণাত্মক বিচ্যুতি। আবার এদেরকে তরলে পরিণত করা কি সহজ হবে নাকি কঠিন হবে? আগেরটা যেহেতু কঠিন হয়েছে, তার মানে এবার এদেরকে তরলে পরিণত করা সহজ। তাহলে কি লিখতে পারো আমরা? সহজে তরলে রূপান্তর করা যায়। তাহলে এদের ক্ষেত্রে আমরা কি লিখবো? সহজে তরলে রূপান্তর করা যায়। ঠিক আছে, এইটা। এরপরে লাস্ট আর একটা জিনিসই থাকতে পারে, একটা জিনিসই আসতে পারে। সেটা কি? সেটা হচ্ছে লাস্ট আর একটা জিনিস যেটা আসতে পারে সেটা হচ্ছে যে জেড ইকুয়াল টু যদি 1 হয় তাহলে সেই গরিব হচ্ছে আদর্শ গরিব, যেটা আসলে বাস্তবে এটা কোনো এক্সিস্টেন্স নাই। আদর্শ গ্যাস বাস্তবে আছে? বাস্তবে নাই। তাহলে জেড ইকুয়াল টু যদি 1 হয় তাহলে সেটা কি? সেটা হচ্ছে আদর্শ গ্যাস। তাহলে এই হচ্ছে আমাদের সংকোচনশীলতা গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্ক। সংকোচনশীলতা গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্কের শানে নজুল। এই ইনফরমেশন গুলো আমরা মনে রাখলে অ্যামাগার গ্রাফ বোঝা আমাদের জন্য খুবই 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 সহজ হয়ে যাবে। ঠিক আছে, অ্যামাগার গ্রাফ বোঝা একদম সহজ হয়ে যাবে। ওকে, তাহলে এবার আমরা আর একটা ছোট্ট জিনিস এখানে লিখে রাখি, এটা ভবিষ্যতে কাজে দিবে, এই জন্য লিখে রাখতেছি। সেটা হচ্ছে, দেখতো ভাইয়া, যদি আমাদেরকে বলে 1 মোল গ্যাসের জন্য জেড এর ইকুয়েশন কোনটা? 1 মোল গ্যাসের জন্য এই যে জেড ইকুয়াল টু কি? পিভি বাই এনআরটি। তো 1 মোল গ্যাসের জন্য কি? এক মোল গ্যাসের জন্য জেড ইকুয়াল টু কি হবে? জেড ইকুয়াল টু হবে পিভি বাই আরটি, অর্থাৎ পিভি বাই এনআরটির জায়গায় এন এর মান যদি 1 হয়ে যায় তখন সেটা কি হয়ে যাবে? পিভি বাই আরটি। ঠিক আছে, তাহলে এই তো আমরা মোটামুটি আমাদের পেয়ে গেলাম সংকোচনশীলতা গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্কর ইতিহাস পাতিহাস যা ছিল সব পড়লাম। এবার আমরা চলে যাব কোথায়? এবার আমরা চলে যাব এই সংকোচনশীলতা গুণাঙ্ক থেকে পরীক্ষায় কি আসে, পরীক্ষায় সিকিউতে কি আসে। এতক্ষণ যা পড়াইছি মানে প্রত্যেকটা টপিকে ইনিশিয়াল যেসব আলাপ আলোচনা করি এগুলো এমসিকিউতে ক খ এইগুলাতে আসে, কিন্তু যে গ ঘ এর যে জিনিসগুলো ওইগুলো বেসিক্যালি আমরা সলভ করি। তো এখানে সংকোচনশীলতা গুণাঙ্ক ব্যাপারটা এরকম না যে এটা শুধু আমরা অ্যামাগার গ্রাফ বোঝার জন্য বা এমসিকিউর জন্য মনে রাখবো, এখান থেকে কিন্তু সিকিউ কোশ্চেনও হয়। ঠিক আছে, তো আমরা শুরুতেই আসি। এই ম্যাথটা কি বলছে? এটা কুমিল্লা বোর্ড 2023 এর কোশ্চেন, অর্থাৎ রিসেন্ট, গত বছর আসছে। তার মানে এটা কত ইম্পর্টেন্ট আমরা বুঝতে পারতেছি। বলছে কি? বলছে উদ্দীপকের বি এবং সি গ্যাস কোন কোন শর্তে এ গ্যাসের ন্যায় আচরণ করবে। আচ্ছা, কোন কোন শর্তে এ গ্যাসের ন্যায় আচরণ করবে? আচ্ছা, এটা হচ্ছে আমার এ গ্যাস, হ্যাঁ, এ গ্যাস, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন আমাদের কি বলছে? বলছে এই বি এবং সি গ্যাস কোন কোন শর্তে
এ গ্যাসের মতো আচরণ করবে। তো আগে আমাদের বের করতে হবে যে এই গ্যাসটা আসলে কি, বি গ্যাসটা কি, সি গ্যাসটা কি। এখন গ্যাস আছে এই দুই প্রকার, একটা আদর্শ আর একটা অনাদর্শ বাস্তব। তাহলে আমার আগে বাইর করতে হবে কি, যে কোনটা আদর্শ কোনটা অনাদর্শ কোনটা বাস্তব, তারপরে বাস্তব গ্যাসকে কিভাবে আদর্শ বানাইতে হয় বা আদর্শকে কিভাবে বাস্তবে যাইতে হয় ওগুলো আমাদের জানা আছে, তাই না? তো এখন আমরা প্রথমেই এ গ্যাস নিয়ে একটু আলাপ আলোচনা করব। দেখি এ গ্যাসের ক্ষেত্রে, এ গ্যাসের ক্ষেত্রে, হ্যাঁ, তো এ গ্যাসের ক্ষেত্রে বাচ্চারা আমরা যদি জেড এর মান বের করি, জেড ইকুয়াল টু কি, জেড ইকুয়াল টু পিভি বাই এনআরটি, এনআরটি। এবার আমরা মান বসায় দিব, মান বসায় দিব, পি কত 12.32 ইন্টু ভি কত, ভি হচ্ছে ভিবি এই যে 2 লিটার, 2 লিটার, এন কত, এন হচ্ছে 0.25, 0.25 ইন্টু আর কত, আর তো জানি 0.0821 ইন্টু পি কত, পি হচ্ছে 927 ডিগ্রি, তার মানে হচ্ছে 1200 কেলভিন, 1200 কেলভিন। এই সবগুলা ক্যালকুলেশন করলে এখানে জেড এর মান আসবে হচ্ছে 1, কত আসবে 1। আর জেড ইকুয়াল টু 1 মানে এটা কি ভাইয়া, এটা হচ্ছে একটা আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস, ঠিক আছে। এরপর আমরা যাব হচ্ছে বি গ্যাসে, বি গ্যাস, বি গ্যাসের ক্ষেত্রে আমরা সেম কাজটাই করব। এরপরে যাব আমরা সি গ্যাসে, সি গ্যাসের ক্ষেত্রে আমরা সেম কাজ করব। সেম কাজ মানে কি, সেম কাজ হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা জেড এর মান বের করব, প্রত্যেকটা ক্ষেত্রে কি জেড এর মান পিভি বাই এনআরটি, এটার ক্ষেত্রেও কি জেড এর মান পিভি বাই এনআরটি। প্রয়োজনীয় যেসব জিনিসপত্র লাগবে সব কি, সব এখানে দেয়া আছে, অলরেডি দেয়া আছে। তাহলে আমরা এইখানে একটা জেড এর মান বের করব, ওইখানেও জেড এর মান বের করব। এই দুই জায়গায়, এক জায়গায় পাবো আমরা কি, এক জায়গায় পাবো হচ্ছে জেড গ্রেটার দেন 1, আরেক জায়গায় পাবো কি, আরেক জায়গায় পাবো হচ্ছে জেড লেস দেন 1। এখন ভাইয়া জেড গ্রেটার দেন 1 হোক বা জেড লেস দেন 1 হোক, দুই ক্ষেত্রেই জিনিসটা কি, জিনিসটা হচ্ছে বাস্তব গ্যাস, দুই ক্ষেত্রে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে বাস্তব গ্যাস। তাহলে আমাদেরকে প্রশ্নে কি বলছে, প্রশ্ন বলছে কোন শর্তে বি এবং সি এই দুইটা গ্যাস এ গ্যাসের মতো আচরণ করবে। তো এখন এ গ্যাস হচ্ছে আদর্শ গ্যাস, বি এবং সি হচ্ছে বাস্তব গ্যাস। তো এটা কিন্তু ক্যালকুলেশন করবি তোরা, ক্যালকুলেশন করে জেড এর মান বের করে এরপর সিদ্ধান্ত দিয়ে দিবি যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, এ গ্যাস হচ্ছে আদর্শ গ্যাস, বি এবং সি গ্যাস হচ্ছে বাস্তব গ্যাস। তো আমরা জানি কি, জানি ছোটবেলায় আমরা শিখছিলাম যে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে, হাই টেম্পারেচার লো প্রেসার, উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, ঠিক আছে। তাহলে কোন শর্তে, কোন শর্তে হাই টেম্পারেচার এসটি আর এলপি লো প্রেসার, হাই টেম্পারেচার লো প্রেসার, এই শর্তে, কোন শর্তে, হাই টেম্পারেচার লো প্রেসার, এই শর্তে বি এবং সি এর মতো আচরণ করবে। এটাই তাহলে কি আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। আবার বলি কোন শর্তে, হাই টেম্পারেচার উচ্চ তাপমাত্রা, লো প্রেসার নিম্ন চাপ। তাহলে উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে আমার এই যে বাস্তব গ্যাস আছে, বাস্তব গ্যাস আছে, এরা আদর্শ আচরণ করবে, আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, ঠিক আছে। সো হোপফুলি আমরা বুঝতে পারছি, ঠিক আছে, হোপফুলি আমরা বুঝতে পারছি। তাহলে যাই এবার আমরা পরেরটাতে। ওকে, পরে আরো একটা ম্যাথ আছে আমাদের জন্য, কি ম্যাথ আছে আমরা একটু দেখে নিই। বরিশাল বোর্ড 2023, তার মানে 2023-এ কিন্তু এই জিনিসগুলো আসতেছে প্রচুর। হ্যাঁ, এই রিসেন্ট টাইমে এগুলো খুব ইম্পর্টেন্ট টপিক, এগুলো কিন্তু ফেলে দেওয়ার জিনিস নাই। যে ভ্যান ডার ওয়ালস সমীকরণ বল, তারপরে এই সংকোচনশীলতা গুণাঙ্ক, অ্যামাগা, এগুলো রিসেন্ট টাইমে প্রচুর আসতেছে। ওকে, এরপর আসি উদ্দীপকের গ্যাস মিশ্রণের চাপ 110 কিলো প্যাসকেল হলে, হলে গ্যাস দুটি আদর্শ আচরণ করবে কিনা। আচ্ছা, আমরা যেটা করব, এই গ্যাস দুটা থেকে বিভিন্ন ডাটা কালেক্ট করব, ওই ডাটা কালেক্ট হওয়ার পর এর জেড এর মান বের করব, ঠিক আছে, জেড এর মান বের করব। তো জেড এর মান যদি আমরা বের করি সেখান থেকে আমরা কি বের করব, জেড এর মান বের করলে জেড যদি 1 হয় তাহলে আদর্শ আচরণ করবে, যদি 1 থেকে এদিক সেদিক হয় তাহলে আদর্শ আচরণ করবে না, ঠিক আছে। ওকে, তো এবার আয় আমরা দেখি মান বের করি। প্রথমেই আয় এই গ্যাসের ক্ষেত্রে কি দেওয়া আছে, এটা P1 দেওয়া আছে,
P1, এটা কি দেওয়া আছে, এটা হচ্ছে V1, এটা দেওয়া আছে W1, এখানেও দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে P2, এটা দেওয়া আছে কি, এটা দেওয়া আছে V2, ওকে। আর এই যে 30 ডিগ্রি সেলসিয়াস, এটা কিসের চাপ, এটা দুই ক্ষেত্রে তাপমাত্রা, দুই ক্ষেত্রে, তার মানে এটাই T1, এটাই T2, ঠিক আছে। আবার এটা মিশ্রণের মোট তাপমাত্রা T। এখন আমরা Z এর মান বের করব। তো Z এর মান বের করার জন্য আমাদের সূত্র কি, আমাদের সূত্র হচ্ছে Z ইকুয়াল টু PV বাই nRT, Z ইকুয়াল টু PV বাই nRT। এখন আমাদের এখানে কি কি আছে ভাইয়া, এই জায়গায় আমাদের কি কি আছে, কি কি লাগবে তুই খেয়াল করে দেখ। P, ওই যে মিশ্রণের মোট চাপ দেওয়া আছে 110 কিলো প্যাসকেল, তাই না। তো আমরা P দেওয়া আছে এখানে, P ইকুয়াল টু কত, 110 কিলো প্যাসকেল, মানে 110 ইন্টু কত কিলো প্যাসকেল না, ও আচ্ছা, এটাকে তো আমরা প্যাসকেল নিয়ে যাব, তাহলে সরি এটিএম এ নিয়ে যাব, তাহলে 110 ডিভাইডেড বাই 101.325 এটিএম পি পেয়ে গেলাম। এবার যদি আমাদেরকে ভি এর কথা জিজ্ঞেস করে, ভি এখানে আছে কত 425, ওইখানে কত 455, দুইটা যোগ করে দিলে কি হয়ে গেল, আমাদের মিশ্রণের মোট আয়তন হয়ে গেল। তাহলে ভি আমরা পেয়ে গেলাম কত, 425 যোগ 455, এটা কিসে দেওয়া আছে, ml এ। তাহলে এটা কি করবে, 1000 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে কি লিটার, তাহলে হয়ে গেছে আমার ভি। এখন লাগবে হচ্ছে আমার এন, এই যে এন কি আছে, এন কিন্তু নাই, মূল সংখ্যা দেয়া নাই, তাই না। তাহলে এখানে আলাদা আলাদা ভাবে আমরা n1 n2 বের করতে পারবো, কিন্তু আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে n টোটাল, এটা কি, এটা হচ্ছে n1 প্লাস n2, এটা দিয়ে বের করব। তারপরে টি দেওয়া আছে, টি কত দেওয়া আছে, টি হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 303 কেলভিন, আর তো আমরা সবাই জানি। তার মানে এখন শুধুমাত্র যদি আমরা এই এনটা বের করতে পারি, তাহলে আমরা জেড এর মান বের করতে পারবো এই সমীকরণ থেকে, এবং এই সমীকরণ থেকে জেড এর মান বের করলে আমরা শিওর হয়ে যাব যে আমাদের এই গ্যাসটা এটা আদর্শ আচরণ করবে কিনা, এই গ্যাসটা আদর্শ আচরণ করবে কিনা। তো খেয়াল করে দেখ, আমরা একটু বের করি। ওকে, তো আমাদের প্রথমটার ক্ষেত্রে আমরা যদি n1 বের করি, খেয়াল করে দেখ প্রথমটার ক্ষেত্রে, সেক্ষেত্রে কি P1 V1 ইকুয়াল টু n1 RT, এটা। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, n1 ইকুয়াল টু P1 V1 বাই RT। এটা কেন লিখলাম ভাইয়া, দেখ খেয়াল কর, P1 দেয়া আছে এর জন্য, V1 দেয়া আছে এর জন্য, আর তো আমরা জানি T1 লিখতে পারতাম, টি লিখছি কেন, কারণ টি দুইটাতে কি কমন, এটার তাপমাত্রা 30 ডিগ্রি, ওটার তাপমাত্রা 30 ডিগ্রি। তো এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা একটা পাবো। ওকে, এরপরে আমরা কি বের করব, এরপরে বের করব আমরা n2, অর্থাৎ n2 ইকুয়াল টু কি, n2 ইকুয়াল টু হচ্ছে P2 V2 আর টি। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা আরেকটা পাবো। ওকে, তো n1 ও পাইলাম, n2 পাইলাম, এবার কি বের করব, এবার বের করব n টোটাল ইকুয়াল টু কি n1 প্লাস n2। তো এখান থেকে একটা ডেটা পাবো। এই যে ডাটাটা কি করব, এই ডাটাটা নিয়ে সুন্দর মতো ওই সমীকরণে বসাই দেব। তাহলে এই সমীকরণে সব আছে, নাই শুধু হচ্ছে n টোটাল। এই n টোটালটাকে ওইখানে দিয়ে দিলে আমরা কি পাবো, আমরা হচ্ছে জেড এর মান পাবো। তারপরে আমরা বলে দিব ডিয়ার স্যার, প্রিয় স্যার, এই জেড এর মান এক যদি এক হয় তাহলে আদর্শ, এক থেকে বেশি বা কম হলে যে এটা আদর্শ না, এটা বাস্তব, এটা আদর্শের মতো আচরণ করবে না। ঠিক আছে, সো হোপফুলি আমরা এই সিম্পল ম্যাথটা বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি আমাদের সংকোচনশীলতা গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্ক নিয়ে আলাপ আলোচনা। তো এরপরে আমরা চলে যাব যে আজকের ক্লাসে আমরা শুরু করছিলাম যে নামটা দিয়ে, সেটা হচ্ছে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি বা এমাগার গ্রাফ। এই চ্যাপ্টার থেকে যদি বলা হয়
যে এই চ্যাপ্টার থেকে 100টা কোশ্চেন আসছে সাপোজ ধর, তাহলে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখবি প্রায় 50টা কোশ্চেন আসছে অ্যামাগার গ্রাফ থেকে। ঠিক আছে, তো মজার বিষয় হচ্ছে আজকে আমরা এই অ্যামাগার গ্রাফ প্রথমে বুঝবো, বুঝার পরে আমরা অ্যামাগার যত ধরনের প্রশ্ন আছে কিভাবে একই সিস্টেমে সেটা অ্যান্সার করা যায় ওই জিনিসগুলো আমরা আলাপ আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে আসি যে অ্যামাগার গ্রাফটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে সুন্দর করে আঁকানো আছে অ্যামাগার গ্রাফটা। তো এই অ্যামাগার সাহেব কি করছে, অ্যামাগার সাহেব বেসিক্যালি এই পিভি ভার্সেস পি একটা গ্রাফ আঁকাইলো। গ্রাফ আঁকানোর পর প্রথমেই সে একটা স্ট্রেট লাইন পাইছে, এরকম স্ট্রেট লাইন। এই লাইনটা কিসের, এই লাইনটা হচ্ছে আদর্শ গ্যাসের। তারপরে উনি দেখতে পেলেন যে হাইড্রোজেন, হিলিয়াম এই টাইপের গ্যাসগুলা আদর্শ লাইন থেকে অলওয়েজ উপরে থাকে। অলওয়েজ কোথায় থাকে, উপরের দিকে থাকে। ঠিক আছে, এরপরে কিছু গ্যাস যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া এরা প্রথমে নিচের দিকে নামে, তারপর ধীরে ধীরে উপরের দিকে ওঠে। ওকে, এর মধ্যে নাইট্রোজেন একটু কম নামতেছে, অক্সিজেন আর একটু বেশি নামতেছে, কার্বন ডাইঅক্সাইড আরো বেশি নামতেছে, অ্যামোনিয়া আরো বেশি নামতেছে। ঠিক আছে, তো এইগুলা সবই কি, এগুলা সব হচ্ছে আদর্শ আচরণ থেকে কি হইতেছে, বিচ্যুতি হইতেছে। তো আমরা এই যে খেয়াল করে দেখ, এই যে এই লাইনটা যেটা আদর্শ লাইন, আদর্শ লাইনের ক্ষেত্রে আমরা জেড এর মান কি পরে আসছি ভাইয়া, এই যে এই লাইনটা, এই লাইনটাতে জেড ইকুয়াল টু কি, জেড ইকুয়াল টু 1, কারণ এটা কি, এটা হচ্ছে আদর্শ গ্যাস। এখানে জেড ইকুয়াল টু কি, জেড ইকুয়াল টু 1। ওকে, এটা যদি 1 হয় তাহলে জেড গ্রেটার দেন 1 কোনগুলা, যেগুলো উপরে আছে। তার মানে যে উপরে যেটা, এটা কি, এটা হচ্ছে জেড গ্রেটার দেন 1। ঠিক আছে, আর নিচে যেগুলা সেগুলা কি, সেগুলো হচ্ছে জেড লেস দেন 1। তাহলে জেড গ্রেটার দেন 1 ও গেল, জেড লেস দেন 1 ও গেল। ওকে, এখন জেড গ্রেটার দেন 1 হোক বা জেড লেস দেন 1 হোক, প্রত্যেকটাই কি, প্রত্যেকটাই হচ্ছে আমাদের বিচ্যুতি। প্রত্যেকটাই কি, প্রত্যেকটা হচ্ছে বিচ্যুতি। এখন আমরা কি বুঝবো, আমরা কি পড়বো এই গ্রাফের শানে নজুল কি, সেটা হচ্ছে এই বিচ্যুতিটা কেন হয়, এই বিচ্যুতিটা কেন দেখায়, এই বিচ্যুতি থেকে কি কি প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো প্রথমেই আসি, আমাদের প্রথম যে রুলটা আমরা শিখবো সেটা হচ্ছে এই বাস্তব গ্যাসগুলা আদর্শ আচরণ থেকে বিচ্যুতি, যে বিচ্যুতির পরিমাণটা হবে সেটা হচ্ছে, প্রথম যে রুলটা আমরা শিখবো সেটা হচ্ছে বিচ্যুতি ইজ প্রপোর্শনাল টু আণবিক ভর। বিচ্যুতি ইজ প্রপোর্শনাল টু আণবিক ভর। তার মানে কি, তার মানে আণবিক ভর যত বেশি বিচ্যুতি তত বেশি, আণবিক ভর যত বেশি বিচ্যুতি তত বেশি। ঠিক আছে, এখানে এমটা কি, এমটা হচ্ছে আণবিক ভর। তো আণবিক ভর যত বেশি বিচ্যুতি তত বেশি। ঠিক আছে, তো এখন খেয়াল করে দেখতে বাচ্চারা, এইখানে ওই যে দেখ নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এই তিনটার মধ্যে সব থেকে বেশি বিচ্যুতি হয়েছে কার, কার্বন ডাইঅক্সাইডের। তারপরে বিচ্যুতি কার, অক্সিজেন, তারপর নাইট্রোজেনের। কারণ কি, কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ভর কত, 44, অক্সিজেনের ভর কত, অক্সিজেনের ভর হচ্ছে 32, নাইট্রোজেনের কত 28। তার মানে ভর যত বেশি বাড়তেছে বিচ্যুতি তত বেশি হইতেছে। তাহলে এখানে সব থেকে বেশি বিচ্যুতি কার, সব থেকে বেশি বিচ্যুতি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের, তারপর অক্সিজেনের, তারপর নাইট্রোজেনের। ওকে, এটা একটা গেল, এটা একটা গেল। ঠিক আছে, এইবার খেয়াল করে দেখ, এখানে এই যে অ্যামোনিয়া, এই ওস্তাদ আরো নিচে নেমে গেছে। এখন অ্যামোনিয়ার ভর কত, 17, কত 17। তো এই অ্যামোনিয়া নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সবাই বিট দিয়ে নিচে নেমে গেছে। তাহলে এখানে নিশ্চয়ই আরেকটা কাহিনী আছে, তাই না? তো এইখানে আরেকটা কাহিনী হচ্ছে কি ভাইয়া, এখানে আরেকটা কাহিনী হচ্ছে এই যে বিচ্যুতিটা, এই বিচ্যুতির সম্পর্ক দুইটা, বিচ্যুতির সম্পর্ক দুইটা। আরেকটা কি, আরেকটা হচ্ছে এই যে এটা বিচ্যুতি ইজ প্রপোর্শনাল টু পোলারিটি। বিচ্যুতি ইজ প্রপোর্শনাল টু কি, পোলারিটি। তার মানে কি ভাইয়া, তার মানে হচ্ছে পোলারিটি যত বেশি হবে, পোলারিটি যত বেশি হবে বিচ্যুতি তত বেশি হবে, পোলারিটি যত বেশি হবে বিচ্যুতি তত বেশি হবে। এখন কথা হচ্ছে ভাইয়া প্রায়োরিটি কাকে আমরা দিব। এক জায়গায় ধর আমাদেরকে বলা হয়েছে, ধর আমাদেরকে দিল কি, দিল হচ্ছে কার্বন ডাই অক্সাইড, দিল হচ্ছে অ্যামোনিয়া।
এখন আমাদেরকে বলল যে এই দুইটার মধ্যে কার বিচ্যুতি বেশি। এখন আমরা জানি কি, আমরা জানি যার আণবিক ভর বেশি তার বিচ্যুতি বেশি। তো আণবিক ভর কার্বন ডাই অক্সাইডের কত 44, অ্যামোনিয়ার কত 17। তাহলে বিচ্যুতি কার বেশি, কার্বন ডাই অক্সাইড। আমরা দাগাবো কার্বন ডাই অক্সাইড, কিন্তু এমন সময় আমাদের মনে একটা বাধা আসবে। বাধাটা আসবে এই জন্য যে আমরা আরেকটা নিয়মত জানি, সেটা কি, সেটা হচ্ছে পোলারিটি যার বেশি বিচ্যুতি তার বেশি। তাহলে এখন ডিয়ার স্যার, প্রিয় স্যার, কোন দিকে যাব, তাই না? কোন দিকে যাব? যদিও তোরা অ্যান্সার দেখতেছিস ওইখানে যে অ্যামোনিয়া অ্যান্সার, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যদি দুইটাই থাকে, মানে আণবিক ভরের ব্যাপারও থাকে এবং পোলারিটির ব্যাপারও থাকে, তাহলে আমরা প্রায়োরিটি কাকে দিব ভাইয়া? প্রায়োরিটি লিস্টে কে আগায় থাকবে? প্রায়োরিটি লিস্টে আগায় থাকবে হচ্ছে পোলারিটি। পোলারিটি গ্রেটার দেন কি আণবিক ভর। পোলারিটি গ্রেটার দেন আণবিক ভর। তাহলে আগে পোলারিটিকে যদি প্রায়োরিটি দেই, আমরা এই দুইটা যৌগের মধ্যে কোনটাতে পোলারিটি আছে? অ্যামোনিয়াতে পোলারিটি আছে। যদি অ্যামোনিয়াতে পোলারিটি থাকে তাহলে বিচ্যুতি কার বেশি? বিচ্যুতি অ্যামোনিয়ার বেশি। শেষ। এই যৌগগুলো যখন আমরা চিন্তা করবো, আমরা আগে দেখবো আচ্ছা কোনটা থেকে পোলারিটি আছে, নাই, তাহলে আমরা আণবিক ভর চিন্তা করব। আমরা এটা যখন চিন্তা করতেছি আচ্ছা কোনটা থেকে পোলারিটি আছে, তাহলে সে আগে, আর কোনো কথা নাই। এইবার আমরা দেখবো যে বাকি যেগুলো আছে সেইগুলোতে আমরা আণবিক ভর চিন্তা করব। তো ধর আমাদেরকে যদি এইরকম দেওয়া হয়, কিরকম ধর দিলে অ্যামোনিয়া, ঠিক আছে। আচ্ছা এইভাবে না, আমি ধর যদি নাম্বারিং করি তাহলে বুঝতে সুবিধা হবে। ধর আমাদেরকে দিল হচ্ছে কার্বন ডাই অক্সাইড, দিল আমাদেরকে অক্সিজেন, দিল আমাকে অ্যামোনিয়া, দিল আমাকে নাইট্রোজেন, দিয়ে বলল এগুলা নাম্বারিং করো। এগুলার কি করো? নাম্বারিং করো, যে কোনটার বিচ্যুতি বেশি। তো আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমরা দেখবো কোনটাতে পোলারিটি আছে। তো নাইট্রোজেন নাই, অক্সিজেন নাই, কার্বন ডাই অক্সাইড নাই, আছে কে? অ্যামোনিয়া। তাহলে এটা এক, আর কোনো কথা নাই, এটা এক। যেটাতে পোলারিটি আছে সেটা বিচ্যুতি বেশি। এবার বাকি তিনটাতে তো পোলারিটি নাই, তো বাকি তিনটার ক্ষেত্রে কি করব? বাকি তিনটার ক্ষেত্রে আমরা চিন্তা করব আণবিক ভর। এবার দেখি আণবিক ভর সব থেকে বেশি কার? কার্বন ডাই অক্সাইড, তাহলে এটা হচ্ছে 2। তারপরে কে? অক্সিজেন, এটা হচ্ছে 3। তারপরে কে? নাইট্রোজেন, এটা হচ্ছে 4। তাহলে আলটিমেটলি আমাদের সিরিজটা কি দাঁড়ায়? সিরিজটা দাঁড়ায় এরকম: অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন। এইটা মোটামুটি 1 কোটি বার আসছে পরীক্ষায়। কতবার? 1 কোটি বার আসছে পরীক্ষায়। অনেকে মুখস্থ করে অ্যান্সার দেয়, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার না। হোপফুলি আজকের পরে জিনিসটা আমাদের ভালোভাবে মনে থাকবে। তাহলে এই হচ্ছে আমার যেই গ্রাফটা, আমার অ্যামাগার যেই গ্রাফ, এই অ্যামাগার গ্রাফের বেসিক, অ্যামাগার গ্রাফটার বেসিক হচ্ছে এটা, যে অ্যামাগার গ্রাফের বিচ্যুতিগুলো আসলে কিভাবে চিন্তা করা হয়, বিচ্যুতিগুলো কিভাবে ব্যাখ্যা করা হয়। ঠিক আছে, এবার এই অ্যামাগার গ্রাফ থেকে যেই 1 কোটি সিকিউ আসছে, সেই 1 কোটি সিকিউকে আমরা একটা লাইনের মধ্যে নিয়ে আসি। 1 কোটি সিকিউকে আমরা একটা ফরম্যাটের মধ্যে নিয়ে আসি, নিয়ে এসে আমরা ব্যাখ্যা করি যে কোনটার মানে বিচ্যুতি বেশি, কোনটার বিচ্যুতি কম। এগুলা কিভাবে এক কথায় অ্যান্সার, মানে একই টাইপের অ্যান্সার দিয়ে সব প্রশ্নের উত্তর দিতে পারবো। তো সেক্ষেত্রে এই যে আমরা একটা সিকিউ নিলাম, কি লিখছি ভাইয়া? যে এক ডিলে সব পাখি, অর্থাৎ আমরা একইভাবে সবকিছু অ্যান্সার করার ট্রাই করবো, একইভাবে সবকিছু অ্যান্সার করার ট্রাই করবো। তো দেখ এখানে একটা লাইন দেওয়া আছে এরকম, কি কি দেওয়া আছে? এ গ্যাস, এই গ্যাসটা কিরকম? এই যে নিচের থেকে উপরের দিকে উঠছে, ঠিক আছে। বি গ্যাস, আর এটা হচ্ছে সি গ্যাস। সি এর কি? জেড ইকুয়াল টু 1। তো সি গ্যাসটা কি ভাইয়া? আদর্শ গ্যাস। আর বি গ্যাস কোনটা? আমরা যদি অ্যামাগার গ্রাফ দেখি, অ্যামাগার গ্রাফ দেখলে বি গ্যাস কোনটা? এই যে হিলিয়াম, হাইড্রোজেন, যারা অলওয়েজ আদর্শ লাইনের উপরে থাকে। আর সি গ্যাস যেগুলো বাঁকা হয় সেগুলো হচ্ছে বাস্তব গ্যাস, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, এরা। ঠিক আছে, এখন আমাদের এখানে কি কি প্রশ্ন আসতে পারে? আসতে পারে যে এ বি সি গ্যাসের জেড এর মানের ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। জেড এর মানের ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। এরপরে এ এবং বি এর গ্রাফের লাইন ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। এই গ্রাফের লাইনগুলো এরকম বিলকি জিলকি কেন? এ গ্যাসের গ্রাফ নিচের দিকে নেমে আবার উপরের দিকে উঠার কারণ কি? এই গ্যাসের গ্রাফটা নিচে নামলো, নামার পর তার মুড সুইং হইলো যে না আমি তো এরকম না, আমি নিচে নামবো না, আমি কই যাবো? আমি উপরে যাবো। সে উপরে উঠে গেল কেন? তার এই মুড সুইং এর কারণ কি? ঠিক আছে, তারপরে এ এবং বি গ্যাসের বিচ্যুতির তারতম্য ব্যাখ্যা করো। এই যে এ এবং বি গ্যাসের যে বিচ্যুতিটা হয় এটা তারতম্য ব্যাখ্যা করো। এভাবে আসতে পারে।
আবার আবার কি আসতে পারে যে জেড যখন নিচের দিকে নামবে, নিচের দিকে যখন নামবে জেড গ্রেটার লেস দেন 1, যখন উপরে উঠবে তখন জেড গ্রেটার দেন 1। তোরা কে কইছে? তোরা কে কইছে? মুখস্থ কথা বিশ্বাস করি না, গাণিতিক ভাবে সমাধান কর। তো এই যে যত ভাবে প্রশ্ন আসুক না কেন আমরা কিভাবে অ্যান্সার দিতে পারি, ঠিক আছে? এই সকল প্রশ্নের উত্তর আমরা কিভাবে দিতে পারি? দুই ভাবে দিতে পারবো আমরা, দুই ভাবে। কি কি? একটা হচ্ছে গাণিতিক ভাবে, গাণিতিক বিশ্লেষণ, আর একটা হচ্ছে মানে একটু আগে যে বিশ্লেষণ করলাম সেটা। তো আমরা শুরুতেই গাণিতিকটা শিখি, আগে আমরা গাণিতিক বিশ্লেষণটা শিখবো। শুরুতে গাণিতিক ভাবে, গাণিতিক বিশ্লেষণ, গাণিতিক ব্যাখ্যা। গাণিতিক ব্যাখ্যা আমরা কি দিব? আমরা তিনটারই গাণিতিক ব্যাখ্যা দিব। কয়টার? তিনটা গ্যাসেরই আমরা কি করব? গাণিতিক ব্যাখ্যা দিব, ঠিক আছে? তো প্রথমে আয় এ গ্যাসের ক্ষেত্রে। কোন গ্যাস? এই যে এ গ্যাসটা যেটা নিচের দিকে নেমে আবার উপরের দিকে উঠছে সেটা, হ্যাঁ। তো আয় এ গ্যাসের জন্য। এ গ্যাসের জন্য, এই গ্যাসের জন্য প্রথমে কি ভাইয়া একটু খেয়াল করে দেখ, সবাই মনোযোগ দে, খুব মনোযোগ দিয়ে। এই যে গ্রাফটা যখন শুরু হয়, স্টার্টিং এ পি এর মান কত? পি এর মান কম, তাই না? পি এর মান কি কম, কম মানে কি? এটা নিম্ন চাপ। পি এর মানটা কি? এই যে স্টার্টিং এ যখন গ্রাফটা শুরু হয়, এই গ্রাফটা যখন এখানে মাত্র শুরু হইতেছে, এই যে এই পয়েন্টে, এই পয়েন্টে কি হইতেছে? এই যে দেখ, এই পয়েন্টে গ্রাফটা নিচের দিকে নামতেছে, তাই না? নিচের দিকে কি নামতেছে? তো এই যে শুরুতে যখন নিম্নচাপ থাকে, নিম্নচাপ থাকে তখন গ্রাফ থাকে কোথায়? নিচে, তাই তো আমরা দেখতেছি, তাই তো? তো নিম্নচাপে কি হয় বাচ্চারা? আমরা জানি গ্যাসের উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায়, উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায় গ্যাসের আয়তন থাকে। কিন্তু নিম্ন চাপে যখন চাপ কম থাকে, চাপ প্রায় কম থাকে, তখন এর আয়তন কি? এর আয়তন থাকে না, তাই না? তখন গ্যাসের আয়তনকে আমরা প্রায় শূন্য ধরে নিই, প্রায় শূন্য ধরে নিই, তাই তো? আয়তন থাকে না, এটা ভুল, মানে প্রায় শূন্য ধরে নিই বা নেগলিজিবল বলি, তাই তো? তো এই যে এ গ্যাসের জন্য ইনিশিয়ালি শুরুতে, শুরুতে আমরা কি লিখতে পারি? যে নিম্ন চাপে এ গ্যাসের জন্য, এ গ্যাসের জন্য প্রথমে আমরা কি লিখতে পারি? যে নিম্ন চাপে, নিম্ন চাপে আয়তন নগণ্য। নিম্নচাপে কি নগণ্য? আয়তন নগণ্য। যদি আয়তন নগণ্য হয় তাহলে ওই যে ছোটবেলায় আমরা ভ্যান ডার ওয়ালসের যে সমীকরণটা শিখছিলাম, মনে আছে? এই যে সমীকরণ, এক মোল গ্যাসের জন্য সমীকরণ কোনটা? এই যে এটা। তো এক মোল গ্যাসের জন্য যদি আয়তন নগণ্য হয়, তাহলে গ্যাসের আয়তন যদি নগণ্য হয় তাহলে বিটা কি হয়ে যাবে? বিটা হয়ে যাবে শূন্য। আমরা বলছিলাম না যে কেন আমরা ভ্যান ডার ওয়ালস আগে পড়তেছি? কারণ এই ভ্যান ডার ওয়ালস সমীকরণ দিয়েই আমরা এমাগার গ্রাফটা ব্যাখ্যা করব, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি বলছি? যে নিম্ন চাপে আয়তনটা নগণ্য। আর আয়তন নগণ্য মানে বি কি? বি নিয়ার টু জিরো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? এটাকে আমরা শূন্য লিখতে পারবো। কোন সমীকরণটা? এই যে n ইকুয়াল টু 1 হলে যে এক মোল গ্যাসের জন্য যে সমীকরণটা সেটা। তাহলে এটা যদি আমরা এখানে এবার বলি, আমরা যদি এটা বলি যে নিম্ন চাপে আয়তন নগণ্য, তার মানে কি? তার মানে হচ্ছে বি নেয়ার টু জিরো, ঠিক আছে? তাই যদি হয়, এবার আমরা একটু সমীকরণটা লিখবো। সমীকরণটা কি? পি প্লাস এন স্কোয়ার, আচ্ছা এন তো হবে না যেহেতু এক মোল গ্যাসের জন্য n ইকুয়াল টু 1, তাহলে n স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি। তো বি এর মান কত? শূন্য। তাহলে এখানে শুধু কি থাকতেছে? শুধু ভি থাকতেছে, ইকুয়াল টু আর টি। ইকুয়াল টু কি? আর টি। এটা কার জন্য? এক মোল গ্যাসের জন্য, যখন n ইকুয়াল টু 1, ঠিক আছে? এবার এখানে আমরা কি লিখতে পারি ভাইয়া? এখানে লিখতে পারি, এই যে দেখ, গুণ করে দে পিভি, পিভি প্লাস, যদি ভিভি কাটা যায় তাহলে এ বাই ভি। ওকে, ভিভি যদি কাটা দেই তাহলে এখান থেকে কি থাকতেছে? আর টি। উভয় পক্ষে যদি আমরা আর টি দিয়ে ভাগ দেই তাহলে কি থাকতেছে? পিভি বাই আর টি প্লাস এ বাই ভি আর টি ইকুয়াল টু 1। ক্লিয়ার? খুব মনোযোগ দিয়ে, ক্যাচাল আছে। ওকে, এখান থেকে কি লিখতে পারি? যে পিভি বাই আর টি, এটা কি?
এটাও শিখাই আসছি। এই যে দেখ, 1 মোল গ্যাসের জন্য জেড ইকুয়াল টু কি পিভি বাই আরটি। তাহলে এই যে পিভি বাই আরটি এটা কি লিখতে পারবো? 1 মোল গ্যাসের জন্য এটাকে আমরা জেড লিখতে পারবো। তো যদি আমরা এটা জেড লিখতে পারি, হ্যাঁ, যদি এটা আমরা জেড লিখতে পারি, তাহলে আমরা এখানে এই জায়গায় জেড লিখলে কি আসতেছে? জেড ইকুয়াল টু এ বাই ভি আর টি দ্বারা, ইকুয়াল টু না লিখি এখন, জেড প্লাস এ বাই ভি আর টি ইকুয়াল টু 1। এখান থেকে আমরা জেড কি লিখতে পারবো? জেড ইকুয়াল টু 1 মাইনাস এ বাই ভি আর টি। তাহলে বাচ্চারা খেয়াল করে দেখতো, যদি জেড এর মানটা 1 মাইনাস এ বাই ভি আর টি হয়, এ যেহেতু আন্তঃআণবিক আকর্ষণ বল, এটা তো নেগেটিভ হবে না, ভি আয়তন, এগুলো তো নেগেটিভ হবে না। তার মানে 1 থেকে কিছু না কিছু বাদ যাবে, বাদ গেলে জেড এর মানটা কি আসতেছে? জেড এর মানটা আসতেছে কি? লেস দেন 1। জেড এর মান কত আসতেছে? লেস দেন 1। তাহলে এইবার তুই বলতে পারবি যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, যখন নিম্ন চাপ হয় তখন আমার এই যে জেড লেস দেন 1, আর আমরা সংকোচনশীলতা গুণাঙ্ক পড়ে আসছি যে জেড লেস দেন যদি 1 হয় তাহলে সেটা আদর্শ লাইন থেকে নিচে থাকে, কারণ এটা কি ধরনের বিচ্যুতি? এটা একটা ঋণাত্মক বিচ্যুতি। তাহলে যখন আমাদেরকে জিজ্ঞেস করবে জেড এর মানে তারতম্য কেন হয়, এই লাইনটা কেন নিচে গেল, তখন আমরা বলবো যে নিচে কখন যায়? যখন নিম্ন চাপে থাকে। কারণ নিম্ন চাপে আয়তন নগণ্য। নিম্ন চাপে কি? আয়তন নগণ্য। আয়তন নগণ্য মানে বি মোটামুটি 0, আর বি 0 ধরলে এই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা চলে আসলাম কি? জেড লেস দেন 1। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার একটা গাণিতিক প্রমাণ। কয়টা গাণিতিক প্রমাণ? একটা গাণিতিক প্রমাণ। এবার আমরা যাব দ্বিতীয়টাতে। দ্বিতীয়টাতে বলতে এই গ্যাসের দ্বিতীয় পার্ট। এই গ্যাসের প্রথম পার্ট কি? প্রথম পার্ট হচ্ছে নিম্ন চাপে। এই যে নিম্নচাপে নিচের দিকে উঠছে, কিন্তু একটু পরে খেয়াল করে দেখ, যখনই চাপ ধীরে ধীরে বাড়তেছে, এই গ্যাসটা কি হইতেছে? এই যে উপরের দিকে উঠতেছে। তার মানে চাপ যখন উচ্চ চাপ, তখন এই গ্যাস কোথায়? এই গ্যাস হচ্ছে উপরে। আর উপরে জেড এর মান কত? জেড এর মান হচ্ছে গ্রেটার দেন 1। উপরে জেড এর মান কত? জেড এর মান গ্রেটার দেন 1। তাহলে এবার আমরা লিখবো উচ্চ চাপে। একটা নিম্ন চাপে পড়ছি, এবার আমরা লিখবো হচ্ছে উচ্চ চাপে। উচ্চ চাপে একটা মজার ইনফরমেশন দেই তোদেরকে। দেখ, তুই দুইটা গ্যাসকে যখন উচ্চ চাপ দিলি, জোর করে কাছাকাছি আনলি, তো জোর করে কোনো কিছুকে যদি তুই কাছাকাছি আনিস, এই জিনিসটা যখন একদম কাছাকাছি চলে আসবে, আমরা জানি কি সলিড লিকুইড এদের মধ্যে কি থাকে? আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে। কিন্তু খেয়াল করে দেখ, তুই যখন প্রেসারাইজ করলি, উচ্চ চাপ দিলি, চাপ দিয়ে গ্যাসগুলাকে কাছাকাছি নিয়ে আসলি, তখন কিন্তু তার একটা জিনিস বৃদ্ধি পায়, সেটা হচ্ছে আন্তঃআণবিক বিকর্ষণ। আন্তঃআণবিক বিকর্ষণ। কারণ একটা জিনিসকে তুই যখন প্রেসার দিয়ে কাছাকাছি আনলি, তুই চিন্তা কর, তুই একজন মানুষকে পছন্দ করে না, পারিবারিক চাপে তোর তার বিয়ে করে লাগলো, তো ওইখানে আসলে আকর্ষণ থাকে না, ওখানে কি থাকে? বিকর্ষণ থাকে। তো যখন দুইটা মানুষ বল, দুইটা গরু ছাগল বল, হোয়াট এভার ইট ইজ, দুইটা কুকুর থেকে শুরু করে যে কোনো কিছুকে যখন তুই চাপ দিয়ে প্রেসার দিয়ে কাছাকাছি আনবি, সেখানে কি হবে? বিকর্ষণ হবে। সিমিলারলি অণু, পরমাণু, আয়ন, মলিকুলস, এই যা আছে দুনিয়া সবকিছুকে যখন প্রেসার দিয়ে কাছাকাছি আনতেছি, তখন সেখানে কি তৈরি হইতেছে? কি উৎপন্ন হইতেছে? একটা আন্তঃআণবিক বিকর্ষণ তৈরি হইতেছে। আর যেখানে আন্তঃআণবিক বিকর্ষণ তৈরি হইতেছে, সেখানে আন্তঃআণবিক আকর্ষণকে আমরা কি ধরতে পারবো? শূন্য ধরতে পারবো। ঠিক আছে? তার মানে উচ্চ চাপে আমার এই আন্তঃআণবিক আকর্ষণটা কি হয়ে যাবে? আন্তঃআণবিক আকর্ষণটা হয়ে যাবে প্রায় শূন্য। ঠিক আছে? শূন্য হলে এবার এই সমীকরণটাকে আমরা কি লিখতে পারবো? আমরা একটু পরের পেজে লিখি। হ্যাঁ, প্লিজ টার্ন ওভার। আমরা একটু পরের পেজে দেখি। তো যদি এ যদি শূন্য হয়, তাহলে এই সমীকরণটাকে আমরা কিভাবে লিখতে পারবো? এটা থাকবে না, এই পার্টটা থাকবে না, আর ওই যে ভি মাইনাস বি, যেটা ওই বি কিন্তু এবার থাকবে। কারণ কি? কারণ হচ্ছে আয়তন তো আর এবার শূন্য না, তাই না? তার মানে সমীকরণটাকে আবার আমরা কি লিখতে পারবো? সমীকরণটাকে এবার আমরা এভাবে লিখতে পারবো যে পি, যেহেতু এ বাই বি স্কোয়ার নাই, তাহলে এটাকে লিখতে পারবো ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি। এখান থেকে আমরা লিখতে পারবো পি ভি মাইনাস পি বি ইকুয়াল টু আর টি। যদি আর টি দিয়ে ভাগ দিয়ে দেই, তাহলে পি ভি বাই আর টি মাইনাস পি বি বাই আর টি ইকুয়াল টু 1। এখান থেকে লিখতে পারবো এই পি ভি বাই আর টি মানে কি? পি ভি বাই আর টি মানে হচ্ছে জেড।
এটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে 1 প্লাস পিবি বাই আরটি। তাহলে দেখতো ভাইয়া 1 এর সাথে কি হইতেছে, কোনো না কোনো কিছু যোগ হইতেছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো জেড গ্রেটার দেন 1, জেড গ্রেটার দেন 1। তাহলে এবার আমরা লিখবো যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, আপনি দেখেন যে আমাদের এইখানে যখন উচ্চ চাপ তখন আমার জেড এর মান কত, 1, গ্রেটার দেন 1। তো জেড এর মান যদি গ্রেটার দেন 1 হয়, জেড এর মান যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে লাইনটা কোথায় হবে, আদর্শ লাইনের উপরে হবে। ঠিক আছে, তাহলে এখানে সকল কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা এই সমীকরণ দিয়ে দিতে পারি। এ গ্যাসের জন্য আমরা এটা, এ গ্যাসের জন্য দুইটা ট্রানজিশন হয়, একবার নিচে নামে তারপর তার মুড সুইং হয়, সে আবার উপরে উঠে। আমরা কি বলতে পারবো যে কেন নিচে নামছে, কারণ তখন নিম্ন চাপ, তখন আমার আয়তন নগণ্য ছিল, জেড লেস দেন 1 ছিল। আবার যখন চাপ উপরে উঠছে তখন আন্তঃআণবিক আকর্ষণ বল শূন্য, তখন জেড গ্রেটার দেন 1, লাইন উপরে, শেষ। ক্লিয়ার, ক্লিয়ার। এবার আয় বি গ্যাস এবং আর সি গ্যাসের ক্ষেত্রে কি। ওকে, এবার আয় বি গ্যাস। ভাইয়া বি গ্যাস জানি কোনটা, বি গ্যাস হচ্ছে কোনটা, আমরা দেখছিলাম অ্যামাগার গ্রাফে হাইড্রোজেন, হিলিয়াম, এরা। তো এই হাইড্রোজেন, হিলিয়াম এসব হালকা গ্যাসের জন্য, এসব হালকা গ্যাসের জন্য, এসব হালকা গ্যাসের জন্য কি, হাইড্রোজেন, হিলিয়াম এসব হালকা গ্যাসের জন্য কি, এসব হালকা গ্যাসের জন্য আমার আন্তঃআণবিক আকর্ষণ বল এ লেস দেন 0। ঠিক আছে, হাইড্রোজেন, হিলিয়াম এ সকল হালকা গ্যাসের জন্য আন্তঃআণবিক আকর্ষণ বল 0। কারণ কি, কারণ হালকা গ্যাস মানে এরা ছড়ায় ছিটায় থাকে, অনেক দূরে দূরে থাকে, এদের সংকোচনশীলতা মানে কি বলে এটাকে, এটা কম সংকোচনশীল, কম পেষণযোগ্য, সহজে এদেরকে লিকুইড বানানো যায় না, এদের জেড গ্রেটার দেন 1, এটা আমরা আগে থেকেই জানি। তো আমরা এটা জানি যে বি গ্যাস, যেটা হাইড্রোজেন, হিলিয়াম এসব হালকা গ্যাসের জন্য এ নেগলিজিবল, এর মান কত, 0। তো একটু আগে খেয়াল করে দেখ, যখন এর মান 0, যখন এর মান 0, তখন আসলে তুই জেড এর মান কত পাইছিস, গ্রেটার দেন 1 পাইছিস। তো এখানে যে এর মান 0, এখানে ওই সমীকরণটাই, যে এই সমীকরণটা বসায় দিলে জেড এর মান কত পাবি, জেড এর মান পাবি হচ্ছে গ্রেটার দেন 1। তাহলে এর মান 0 মানে কত, এর মান 0 মানে হচ্ছে জেড গ্রেটার দেন 1। আর জেড গ্রেটার দেন 1 মানে কি, জেড গ্রেটার দেন 1 মানে হচ্ছে এই লাইনটা আদর্শ লাইনের উপরেই থাকবে। এই জন্য বি গ্যাস, হাইড্রোজেন, হিলিয়াম এদের লাইন সবসময় কি থাকে, আদর্শ গ্যাসের উপরেই থাকে। ঠিক আছে, তাহলে বি গ্যাসের জন্য আমরা একটা জিনিসই মনে রাখবো, সেটা হচ্ছে এদের ক্ষেত্রে এ 0, এ নেগলিজিবল, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স বা আন্তঃআণবিক আকর্ষণ বল 0। ওকে, তারপরে আসেন লাস্টেরটা কি, সি গ্যাস। সি গ্যাস কোন গ্যাস, সি গ্যাস হচ্ছে আদর্শ গ্যাস। আর আদর্শ গ্যাসের জন্য আমরা জানি কি, আমরা জানি জেড ইকুয়াল টু 1, এটা আর ব্যাখ্যা করার কোনো দরকার নাই। তাহলে এক এক করে আমরা এ গ্যাস, বি গ্যাস, সি গ্যাস তিনটার লাইনই কেন এরকম হয়, তিনটাই কেন এই ধরনের ট্রানজিশন দেখায়, এ গ্যাসের মুড সুইং এর কারণ কি, সবকিছু কিন্তু আমরা এই একটা ইকুয়েশন, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন দিয়ে ব্যাখ্যা করে দিছি। তাহলে এখান থেকে যেই প্রশ্নই আসুক না কেন আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণ দিয়ে ব্যাখ্যা করে দিতে পারবো। ঠিক আছে, পারবো ইনশাল্লাহ। তাহলে এই জিনিসটা যদি না বুঝি, রিপিট করে করে লাগলে 4-5 বার দেখবো, কিন্তু জীবনে একবার বুঝলে এই চ্যাপ্টারের পরিবেশ রসায়নের 50% বোর্ড কোশ্চেন তোমার সলভ হয়ে গেছে, শিওর। শিওর মানে শিওর, আমি অ্যানালাইসিস না করে বলতেছি না। ঠিক আছে, ওকে, তাহলে গেল এইটা, এক ডিলে সব পাখি মারা হয়ে গেল আমাদের। তো এবার আরেকটা ছোট্ট জিনিস আমরা শিখে রাখবো, সেটা হচ্ছে এখানে কিছু কিছু কোশ্চেন এরকম আসতে পারে যে ধরো দুইটা গ্যাস দিয়ে বললো, ধর তোকে বললো যে এ গ্যাসটা হচ্ছে অ্যামোনিয়া, বি গ্যাসটা হচ্ছে তোর হাইড্রোজেন বা হিলিয়াম, বললো অ্যামোনিয়া একটা থেকে আরেকটার বিচ্যুতি বেশি হওয়ার কারণ কি, অথবা একটা দিল কার্বন ডাই অক্সাইড, আরেকটা দিল হচ্ছে তোর নাইট্রোজেন, বললো একটা থেকে আরেকটার বিচ্যুতি বেশি হওয়ার কারণ কি। তো ওইভাবে যদি বলে, কিভাবে বলে, যদি বিচ্যুতি কম বেশি হওয়ার কারণ জিজ্ঞেস করে, কোনটা, বিচ্যুতি কম বেশি হওয়ার কারণ, কম বেশি হওয়ার কারণ জানতে চাইলে, তো বিচ্যুতি কম বেশি হওয়ার কারণ জানতে চাইলে আমরা একটু আগে কি শিখছি,
আমরা একটু আগে বিচ্যুতি কম বেশি হওয়ার কারণ কোন কোন সূত্র দিয়ে শিখছি, কি কি দিয়ে শিখছি, কি কি তুলনা করছিলাম? আণবিক ভর আরেকটা কি পোলারিটি, এগুলা দিয়ে ব্যাখ্যা করো। আণবিক ভর, পোলারিটি, এগুলা দিয়ে আমরা ব্যাখ্যা করব। ঠিক আছে, তাহলে এইটাও একটা প্রসেস। যদি তোকে দিল, সাপোজ ধর তোকে দিল যে নাইট্রোজেন অক্সিজেন, এই দুইটা ব্যাখ্যা করতে দিল, নাইট্রোজেন আর অক্সিজেন এটা কি দিয়ে ব্যাখ্যা করবি? এটা হচ্ছে আণবিক ভর দিয়ে ব্যাখ্যা করে দিবি, শেষ, কাহিনী শেষ। এখানে আর ওই ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন আনার দরকার নেই। অথবা ধর তোকে দিল কি, তোকে দিল হচ্ছে কার্বন ডাই অক্সাইড অ্যামোনিয়া, অ্যামোনিয়া, এটা ব্যাখ্যা করতে পারবো। এখানে তুই ব্যাখ্যা করবি কি? পোলারিটি, পোলারিটি দিয়ে। তাহলে এইখানে কিন্তু তোর আর কি, এখানে আর ভ্যান ডার ওয়ালসের সমীকরণ আনার দরকার হইল না। ভ্যান ডার ওয়ালস সমীকরণটা আমরা কখন আনবো? যখন কোনো গ্যাসের নাম থাকবে না, এ বি সি এরকম দিবে, ঠিক আছে, উদ্দীপকে কোনো হিন্টস থাকবে না, দিয়ে এই যে বিলকি জিলকি কোশ্চেন গুলা করবে, এবং যেই কোশ্চেনটা তুই চেষ্টা করেও কোনোভাবে এই টাইপসের মধ্যে ফালাইতে পারবি না, তখন ওই ভ্যান ডার ওয়ালস সমীকরণ দিয়ে নির্দ্বিধায় চোখ বন্ধ করে অ্যান্সার করে দিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এই পরিবেশ রসায়নের সব থেকে বিলকি জিলকি যেই টপিকটা অ্যামাগার গ্রাফ, আমার মনে হয় হোপফুলি অ্যামাগার গ্রাফের A to Z আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি এই জিনিসটা কি, এখান থেকে কিভাবে প্রশ্ন আসে, কিভাবে আসতে পারে, কিভাবে বিগত বছর আসছে, কোন কোশ্চেনটা কিভাবে আসলে কিভাবে অ্যান্সার করতে হবে, ইচ এন্ড এভরিথিং আমার মনে হয় আমরা বুঝতে পারছি। তো ঠিক আছে বাচ্চারা, আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।